মেঘালয়, যার অর্থ মেঘের বাড়ি, দ্য অ্যাডব অফ ক্লাউডস। শুধু মেঘ নয়, এই মেঘালয়ে আছে পাহাড়, ঝর্ণা, জীবন্ত শিকড়ের সেতু, স্বচ্ছ জলের নদী, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপ্রবণ দুই স্থান চেরাপুঞ্জি ও মৌসিনরাম, এশিয়া মহাদেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিননং এবং আরও অনেক কিছু। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত খরচ হবে, তার সব কিছুই থাকবে এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন মেঘালয়ের পথে যাত্রা শুরু করি এবং প্রকৃতির সাথে মিশে যায়। যে কোনো ট্যুর পরিকল্পনায় সর্বপ্রথম প্রয়োজন একটা ভালো আইটিনারারি। খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড় বেষ্টিত উত্তর ভারতের রাজ্য মেঘালয়ে প্রকৃতিপ্রেমী, অ্যাডভেঞ্চার লাভার্স, এক্সপ্লোরার, ইতিহাসবিদ সবার জন্যই প্রচুর রসদ রয়েছে। আমরা 6 দিন 5 রাতের এই ট্যুরে খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের বেশিরভাগ অ্যাট্রাকশানই কভার করেছি। আইটিনারির পরে আসে আমরা কিভাবে যাব। চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে মেঘালয়ে পৌঁছাবো। মেঘালয় যাবার যাত্রা শুরু হবে গুয়াহাটি থেকে। গুয়াহাটিকে উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলা হয়। ভারতের প্রায় সব জায়গার সাথেই রেল বা বিমান পথে যোগাযোগ আছে এখানের। তবে কলকাতা থেকে শিলং ডাইরেক্ট ফ্লাইটেও যাওয়া যায়, বাট ফ্লাইট অপশান খুব কম এবং রিটার্ন টিকিট পড়বে অ্যারাউন্ড 9,000 পার হেড। এছাড়া আপনি গুয়াহাটি পর্যন্ত ফ্লাইটে যেতে পারেন, ফ্লাইটের অপশান বেশি হবে সেক্ষেত্রে, এবং রিটার্ন ফ্লাইট অ্যারাউন্ড 7,000 পড়বে। আমরা সরাইঘাট এক্সপ্রেসে করে গুয়াহাটি পৌঁছেছিলাম। কলকাতা থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে গুয়াহাটি যাওয়াই বেস্ট অপশান যদি আপনি ট্রেনে যান। প্রতিদিন বিকেল 4:05 ছাড়ে হাওড়া থেকে। 18 ঘন্টা ট্রাভেল করে গুয়াহাটি পৌঁছায় পরের দিন সকাল 10:05। ট্রেনটা সাধারণত হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিংয়ের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। সরাইঘাট এক্সপ্রেস কলকাতা গুয়াহাটি রুটের দ্রুততম ট্রেন। স্লিপারে ভাড়া 520 টাকা, থার্ড এসিতে 1365 টাকা। সরাইঘাট এক্সপ্রেস ছাড়া আরও বেশ কয়েকটা ট্রেন যায় হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে। গুয়াহাটি স্টেশনে নেমে প্রথম কাজ একটা গাড়ি বুক করার, যদি আগে থেকে গাড়ি বুক না থাকে। স্টেশনের বাইরেই অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। 4 সিটার গাড়িতে শেয়ারে গেলে ভাড়া পড়বে মাথাপিছু 500 টাকা। সুমোতে শেয়ারে গেলে ভাড়া পড়বে মাথাপিছু 300 টাকা। 4 সিটার গাড়ি রিজার্ভ করে নিলে পড়বে 2000 টাকা। এছাড়া সরকারি বাসেরও অপশান আছে, সেক্ষেত্রে স্টেশনের কাছেই পল্টন বাজার থেকে এমটিসির বাস ধরতে হবে। আগে থেকে রেড বাসের ওয়েবসাইটে গিয়ে অনলাইন বুকিং করে রাখলে ভালো হবে। বাসের লাস্ট স্টপেজ পুলিশ বাজার থেকে 1.5 কিলোমিটার দূরে বারিক পয়েন্ট। আমরা একটা 2 বছরের বাচ্চা সহ 6 জন ছিলাম, তাই আগে থেকেই একটা ইনোভা বুক করে রেখেছিলাম। 6 দিনের জন্য টোটাল 28,000 টাকা দিতে হয়েছিল। গাড়ি আগে থেকে বুক করে রাখলে ভাড়া তুলনামূলক কম পড়বে এবং হ্যাসেল ফ্রি ট্যুর করা যাবে। ডেসক্রিপশান বক্সে আমি আমাদের বুক করা গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেব, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমি বাসের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য। গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব 100 কিলোমিটার। 3.5 ঘন্টার মতো টাইম লাগে পৌঁছাতে। শিলং যাবার রাস্তাতে পড়বে কামাখ্যা টেম্পল। কামাখ্যা টেম্পল আগে থেকেই যদি আপনার আইটিনারারিতে থাকে, তাহলে গুয়াহাটি রেলওয়ে স্টেশনের আগে কামাখ্যা স্টেশনেও নেমে যেতে পারেন। তারপর টেম্পল ভিজিট সেরে বেরিয়ে পড়ুন শিলংয়ের উদ্দেশ্যে। মাঝে একটা ব্রেক নিয়ে খাওয়া দাওয়াও সেরে নেওয়া যেতে পারে। প্রায় 95 কিলোমিটার রাস্তা ট্রাভেল করার পর আসবে পরবর্তী পয়েন্ট উমিয়াম লেক ভিউ পয়েন্ট। এই লেকে অনেক অ্যাক্টিভিটি করার সুযোগ আছে, তবে সেগুলোর জন্য নিচে লেক গেটে পৌঁছাতে হবে। আনফর্চুনেটলি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ওখানে সরকারি কিছু প্রোগ্রাম হচ্ছিল, তাই এন্ট্রি অ্যালাউ ছিল। সেজন্য আমরা ট্রিপের লাস্ট দিন উমিয়াম লেক ভিজিট করেছিলাম, যেটা আমরা পার্ট 2 এর ভিডিওতে ইনক্লুড করেছি। আজ শুধু পাহাড়ের উপর ভিউ পয়েন্ট থেকে লেকটার অপূর্ব রূপ উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম শিলং পুলিশ বাজারের উদ্দেশ্যে।
শিলং পুলিশ বাজার সেন্টার পয়েন্টের কাছেই ইন্ডিয়ানা হোটেলে বুকিং ছিল আমাদের। 3,300 টাকা পার নাইট ভাড়া নিয়েছিল। আপনারা যদি পুলিশ বাজার পৌঁছে হোটেল বুক করতে চান তাও করতে পারেন। মোটামুটি 2,000 টাকা থেকে শুরু এখানে হোটেল। পুলিশ বাজারের কাছে প্রচুর হোটেল আছে। সেন্টার পয়েন্ট থেকে একটু দূরে রুম নিলে আর একটু কমে পেয়ে যাবেন। আমরা হোটেলের লাগেজগুলো রেখে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম পুলিশ বাজারটা ঘুরে দেখতে। বাজারটা বেশ বড় এবং জমজমাট। প্রতিটা হিল স্টেশনে কেনাকাটার জন্য একটা মার্কেট থাকে, যেমন দার্জিলিংয়ের মল রোড, সেরকমই শিলংয়ের পুলিশ বাজার। সস্তায়, এমনকি 100 টাকায় সোয়েটার, শাল পাওয়া যায়। এখানে বলে রাখি, যাদের এমটিডিসি বাসে ঘোরার পরিকল্পনা আছে তারা পুলিশ বাজার থেকে মিনিট 15 পায়ে হেঁটে পোলো মোড়ে এমটিডিসি বাস স্ট্যান্ডে গিয়ে পরের দিনের ট্যুর বুক করে নিতে পারেন। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এমটিডিসি বুকিং কাউন্টার খোলা থাকে। একদিন আগে অফিসে গিয়ে সাইট সিইং বুক করতে হবে। 3 দিনের সাইট সিইং বাসে বুক করা যেতে পারে। শিলংয়ের লোকাল সাইট সিইং, চেরাপুঞ্জি সাইট সিইং এবং ডাউকি সাইট সিইং। আমরা পুলিশ বাজার ঘোরা শেষে ডিনার করে হোটেলে ব্যাক করেছিলাম। 9টার সময় পুলিশ বাজারের প্রায় সব দোকান বন্ধ হয়ে যায়, তাই বাইরে ডিনার করার থাকলে আগেই করে নেবেন। ডে 2তে ইন্ডিয়ানা হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে সকাল 9টায় হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম শিলং সাইট সিইং করতে। প্রথমেই গেলাম ওয়ার্ডস লেকে। এখানে এন্ট্রি ফি পড়বে 20 টাকা পার হেড। লেকটি মঙ্গলবার বন্ধ থাকে। বোটানিক্যাল গার্ডেন বেষ্টিত এই লেকের পরিবেশ খুব শান্ত এবং সুন্দর ফুলের গাছ দিয়ে সুসজ্জিত। লেকে প্রচুর মাছ আছে। আপনি মাছেদের খাবার দিয়ে ওদের সাথে একটু সময় কাটাতেও পারেন। বোটিং করার অপশানও আছে এখানে। নেক্সট ভিউ পয়েন্ট শিলং পিক। এটি শিলং এয়ারবেস এরিয়াতে অবস্থিত হওয়ার জন্য এখানে বাইরের গাড়ি অ্যালাউ নেই। গেটের বেশ খানিকটা আগেই আপনাকে গাড়ি চেঞ্জ করে এয়ারবেসের পারমিট আছে এমন ট্যাক্সিতে করে ভিউ পয়েন্টে যেতে হবে। ভিউ পয়েন্টের এন্ট্রি ফি 50 টাকা পার হেড এবং 4 শেয়ারিং ট্যাক্সির জন্য আলাদা 200 টাকা দিতে হবে। ভিউ পয়েন্ট থেকে পুরো শিলং শহরটি দেখতে পাওয়া যায়। ওয়াচ টাওয়ারে টেলিস্কোপও আছে। টেলিস্কোপের জন্য আলাদা 20 টাকা চার্জ লাগে। এখানেও মেঘালয়ের বিভিন্ন জায়গার মতো খাসি অ্যাটায়ার পরে ফটো তোলার অপশান আছে। সেক্ষেত্রে 100 টাকা মাথা পিছু খরচ পড়ে। শিলং পিকের পর আমরা গিয়েছিলাম এয়ারফোর্স মিউজিয়াম এক্সপ্লোর করতে। এয়ারফোর্স মিউজিয়াম মানডে এবং ন্যাশনাল হলিডেতে বন্ধ থাকে। এন্ট্রি ফি 40 টাকা পার হেড। এয়ারফোর্স ক্যাম্পাসের ভিতর এই মিউজিয়াম লোকেটেড হওয়ায় এখানেও আইডি কার্ড দেখাতে হয়। রেস্ট্রিক্টেড এরিয়া হওয়ার জন্য ফটো বা ভিডিও করার উপর নিষেধাজ্ঞা আছে এখানে। তবে মিউজিয়ামের ভিতরে ফটো বা ভিডিও করা যায়। এই মিউজিয়ামটি ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ডের একটি অংশ। এখানে ভারতীয় বায়ুসেনা দ্বারা ব্যবহৃত পুরানো হেলিকপ্টার, যুদ্ধ বিমান দেখা যাবে। এছাড়াও বায়ুসেনাদের ইউনিফর্ম, ক্ষেপণাস্ত্র, রকেট, ভারত চীন যুদ্ধ এবং ভারত পাকিস্তান যুদ্ধের রেয়ার পিকচার্স, মেডেল এবং অনেক ফাইটার জেটের মিনিয়েচারও আছে। এয়ারফোর্স মিউজিয়াম থেকে আমরা চলে গিয়েছিলাম শিলংয়ের এক বিশেষ আকর্ষণ এলিফ্যান্ট ফলস দেখতে। এলিফ্যান্ট ফলসে এন্ট্রি ফি 100 টাকা পার হেড। জলপ্রপাতটির আসল খাসি নাম হলো কা খেদ লাই পাতেং খৌসি, যার অর্থ 3 ধাপের জলপ্রপাত। এই নামটি এখনও স্থানীয়ভাবে ব্যবহৃত হয়।
তবে জলপ্রপাতের কাছে একটি সাইনবোর্ড দ্বারা এলিফ্যান্ট ফলস নামটি ব্যাখ্যা করা হয়েছে। নামটি ব্রিটিশ যুগে উদ্ভূত হয়েছিল যখন ইংরেজরা জলপ্রপাতের কাছে হাতির মতো দেখতে একটি দৈত্যাকার শিলা দেখেছিল। 1897 সালে এক ভূমিকম্পে সেই শিলা ধ্বংস হয়ে গেলেও নামটি থেকে গেছে। এলিফ্যান্ট ফলস বেশ কিছুক্ষণ উপভোগ করার পর আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম। এলিফ্যান্ট ফলসের পার্কিং এরিয়ায় আছে বেশ কয়েকটা খাবার দোকান। আমরা খেয়েছিলাম ম্যাগি, 100 টাকা পার বোল, বেশ টেস্টি ছিল। এখান থেকে বেরিয়ে চেরাপুঞ্জি যাবার রাস্তাতেই পড়বে মাওডক ভিউ পয়েন্ট। 1400 মিটার উঁচুতে অবস্থিত এই ভিউ পয়েন্টটি সাধারণত কুয়াশা আবৃত থাকে। দুই পাশে পাহাড় একত্রে মিলিত হয়ে ভি আকৃতির শেপ তৈরি করেছে। এখানে জিপ লাইনিং করার ব্যবস্থা আছে। মাওডক ডিম্পা ভ্যালির মনোরম ভিউ উপভোগ করে আমরা পৌঁছে গিয়েছিলাম চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে হোমস্টে মোটামুটি 1500 টাকা থেকে শুরু। হোমস্টে পছন্দ না হওয়াতে আমরা নিয়েছিলাম কনিফেরাস হোটেল। 2 নাইট ছিলাম এই হোটেলেই। ডাবল বেডের রুম ভাড়া 2000 টাকা পার নাইট, আর একটা এক্সট্রা বেডের রুম ভাড়া 3000 টাকা পার নাইট। এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট নেই, তবে চাইলে অন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার ব্যবস্থা রিসেপশন থেকে করে দেবে, বা হোটেল থেকে 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বে একটা ভালো রেস্টুরেন্ট আছে, স্যাফায়ার রেস্টুরেন্ট। ডে 3-তে স্যাফায়ার রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম তিরনা ভিলেজের উদ্দেশ্যে। এখান থেকে ট্রেক করে নিচে নামলে পৌঁছানো যাবে রাবার গাছের শিকড় পেঁচিয়ে তৈরি লিভিং রুট ব্রিজে। এই ব্রিজগুলো বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন। ঝিঝি পোকার মতো এক বিশেষ পোকার কনস্ট্যান্ট সাউন্ড আর সবুজে ঘেরা পাহাড়ি রাস্তা দিয়ে ট্রেক করা এক অন্য অনুভূতি সৃষ্টি করে। সিঙ্গেল ডেকার রুট ব্রিজ পৌঁছাতে 2000টা সিঁড়ি ট্রেক করে নিচে নামতে হয়। ব্রিজ পৌঁছানোর একটু আগে 30 টাকা পার হেড এন্ট্রি ফি দিতে হয়। এখান থেকে আরও প্রায় 1500টা সিঁড়ি ট্রেক করে নিচে নামলে দেখা যাবে নোংরিয়াট ভিলেজের ডাবল ডেকার রুট ব্রিজের অসাধারণ রূপ। আর রেনবো ফলসে পৌঁছাতে আরও 1000টা সিঁড়ি ট্রেক করতে হবে। পুরো ট্রেক করে ব্যাক করতে মিনিমাম 8 ঘন্টা সময় লাগবে। আর হালকা ড্রেস এবং কমফোর্টেবল শু থাকলে সুবিধা হবে। আর সাপোর্টের জন্য লাঠি ভাড়া পাওয়া যায় ট্রেক স্টার্টিং পয়েন্টে, 20 টাকা ভাড়া নেয়। হাতে থাকলে সুবিধা হয়। আমরা সিঙ্গেল ডেকার পর্যন্ত ট্রেক করেছিলাম, আমাদের 4 ঘন্টার মতো সময় লেগেছিল। নেক্সট পয়েন্ট ইকো পার্ক। ইকো পার্কে এন্ট্রি ফি 20 টাকা। এই পার্কে বাচ্চাদের খেলার অনেক রাইডস আছে এবং অনেকগুলো জলপ্রপাতও দেখতে পাওয়া যায়। ওয়েদার খারাপ থাকলে এই পার্কটি বন্ধ থাকে। ইকো পার্কের পরে নেক্সট পয়েন্ট মৌসমাই কেভ। মৌসমাই কেভে এন্ট্রি ফি 30 টাকা পার হেড। গুহার ভিতরে কিছু এমন জায়গা আছে যেখানে প্রায় হামাগুড়ি দিয়ে যেতে হবে। গুহার ভিতরে ঝুলে থাকা এবড়ো খেবড়ো রকের গা ধরে চুইয়ে আসা জল আর একটু খুঁজলেই জীবাশ্মের চিহ্ন, এক অন্য জগৎ। পর্যটকদের সুবিধার্থে লাইটসের ব্যবস্থা এবং নিচে পাটাতন ফেলাও আছে গুহার কিছু অংশে। মাউসমাই কেভ এক্সপ্লোর করে আমাদের পরবর্তী গন্তব্য 7 সিস্টার ফলস, যার খাসি নাম নহসিংথিয়াই জলপ্রপাত। 1033 ফিট উপর থেকে নিচে পড়া এই জলপ্রপাতটি ভারতের উঁচু জলপ্রপাতগুলোর একটি। বর্ষাকালে এই জলপ্রপাত অসাধারণ দেখতে লাগে। 7টা ধারা বয়ে নিচে নেমে আসে বলে এটির নাম হয়েছে 7 সিস্টার ফলস। 7 সিস্টার ফলস থেকে আমরা ফিরে গিয়েছিলাম হোটেল কনিফেরাসে। ডে 4-এ কনিফেরাস হোটেল থেকে চেক আউট করার পর আমরা গিয়েছিলাম আজকের ফার্স্ট পয়েন্ট নোয়াকালিকাই ফলস দেখতে। এন্ট্রি ফি 30 টাকা পার হেড। নোয়াকালিকাই ফলস ভারতের সব থেকে উঁচু প্লাঞ্জ ফলস। 1115 ফিট উঁচু থেকে স্ট্রেট নিচে পড়ে জলের ধারা, যা দেখতে অসাধারণ লাগে। তবে এই ফলসটা দেখতে পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকে। আমরা ওখানে পৌঁছে 5 মিনিট মতো দেখতে পেয়েছিলাম এই ফলসের রূপ। ক্যাপচার করার আগেই মেঘে ঢেকে গিয়েছিল চারপাশটা। তারপর
প্রায় 45 মিনিট ওয়েট করলেও মেঘ পুরোপুরি সরেনি। এই ফলসের নামকরণের পেছনে লিকাই নামের এক মহিলার এই ফলসে ঝাঁপ দেওয়ার একটা হৃদয় বিদারক কাহিনী রয়েছে। মহাকালিকায় ফলস ঘোরা শেষে আমরা গিয়েছিলাম গার্ডেন অফ কেভস দেখতে। এন্ট্রি ফি 100 টাকা পার হেড। গুহা, জলপ্রপাত, সবুজ ল্যান্ডস্কেপে ঘেরা এক ইকোলজিক্যাল ওয়ান্ডারল্যান্ড এই গার্ডেন অফ কেভস। আদিম প্রাকৃতিক সৌন্দর্য এবং নির্মল পরিবেশ সহ অ্যাডভেঞ্চার এবং শান্তির একটি নিখুঁত সংমিশ্রণ অফার করে এই বাগান। টোটাল 13টি পয়েন্ট আছে এই গার্ডেনের ভিতরে। প্রত্যেকটি পয়েন্টই অসাধারণ। আপনি যদি মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে এই ভিডিওর আই বাটনে থাকা ভিডিওটি দেখার অনুরোধ রইল। গার্ডেন অফ কেভস এক্সপ্লোর করার পর প্রায় 80 কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে আমাদের গন্তব্য ছিল মাওলিন নং ভিলেজ। আমরা সেদিন নাইট স্টে করেছিলাম এই বিখ্যাত ভিলেজে। পরের দিন ভিলেজটা ভালো করে ঘুরে দেখে আমরা পৌঁছেছিলাম ভারত বাংলাদেশ বর্ডারে ডাউকি নদীতে। সেই অ্যাডভেঞ্চারাস ব্লগ পার্ট 2 খুব শীঘ্রই আসবে এই এক্সপ্লোর উইদিন চ্যানেলে। আপনি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন ভিডিও আসলেই নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।